তো লাস্ট ভিডিওতে আমরা সুইফটের ডকুমেন্টেশন পড়া শুরু করছিলাম। আমাদের মোটামুটি 50% পড়া শেষ। ওখানে আমরা দেখছিলাম হচ্ছে যে সুইফটের কিছু বেসিক সিনট্যাক্স, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, তারপর ভ্যারিয়েবলস নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তারপর আমরা পড়ছিলাম ফাংশনস, ক্লাসেস, আমরা অপশনাল ভ্যারিয়েবল নিয়ে, অপশনাল হচ্ছে সুইফটের নালেবল, হচ্ছে নালেবল ভ্যারিয়েবলসকে সুইফটের আর কি অপশনালস বলে। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আহ, আমরা অনেক কিছু মানে সুইফটের মোটামুটি বেসিক্স আমাদের শেষ। এখন হচ্ছে একটু নিটি গ্রিটি ডিটেলসে যাবো আমরা, যে এনিউমারেটরস নিয়ে কাজ করব, আমাদের কনকারেন্সি, তারপর এরর হ্যান্ডলিং। তো এগুলো নিয়ে হচ্ছে এখন আমরা পড়বো। সো যদি লাস্ট ভিডিওটা কেউ না দেখে থাকে তাহলে আসলে এই ভিডিওটা দেখে লাভ নাই। তো যদি তো এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ডকুমেন্টেশন বেসড একটা স্টাডি করতে পারি। তো আমি এমনিও পড়তাম ডকুমেন্টেশন, সো কেননা লাইফ ভিডিও করে রাখি, সো যদি ইউটিউবে আপলোড দিতে পারি, সো এটাই হচ্ছে উদ্দেশ্য। সো এটা হচ্ছে পার্ট 2। আমরা ডকুমেন্টেশনটা পড়বো যেন আপনার পড়া না লাগে, বাট অবশ্যই আমরা ভিডিওতে রিলাই করবো না, আমাদেরকে ডকুমেন্টেশনের উপর রিলাই করতে হবে। তো চলুন তাহলে আমরা হচ্ছে শুরু করি আমাদের। হ্যাঁ, গত ভিডিওর মধ্যে আমাদের হচ্ছে যে এগুলো সব শেষ। আমরা হচ্ছে অবজেক্টস এন্ড ক্লাসেস নিয়ে লাস্ট পড়েছিলাম। তারপর এখন হচ্ছে আমরা এনিমেশনস অ্যান্ড স্ট্রাকচারস এগুলো নিয়ে পড়বো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এনিমেটর ডিক্লেয়ার করবো হচ্ছে একটা ইনাম, ভ্যারি ইনাম কিওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে নাম দিব, অ্যান্ড দেন মনে হয় এটা ডেটা টাইপ। আচ্ছা, পরে দেখি। সো এখানে বলছে ইউজ কিওয়ার্ড ইনাম টু ক্রিয়েট অ্যান এনিউমারেশন. Like classes and all other name types, enumerations can have methods associated with them. তো হ্যাঁ, আমরা জানি যে এনুমারেটরস হচ্ছে বেসিক্যালি কিছু আহ, কিছু স্পেসিফিক ভ্যালুস থাকে, এর বাইরে হচ্ছে একটা এনুমারেটর ওই ভ্যালুস হোল্ড করতে পারে না। তো ওইটাই হচ্ছে আমরা এখানে দেখবো যে এখানে হচ্ছে প্রথমে কেস দিচ্ছে এইস ইজ ইকুয়াল টু 1। তারপর আবার হচ্ছে এতগুলা কেস দিচ্ছে এক লাইনে, তারপর আবার কেস দিচ্ছে আরেক লাইনে। এটার কারণটা কি হতে পারে? আচ্ছা, পরে দেখি। তো আচ্ছা, আবার এখানে ফাংশনসও দেওয়া যায় এনুমারেটরের ভিতরে। আচ্ছা, ওরা এটার নাম দিচ্ছে এনুমারেশন। আচ্ছা, তো এনুমারেশনের ভিতরে আমরা ফাংশনস অ্যাড করতে পারি, ইটস ইন্টারেস্টিং। আমাদের ডার্টের যে এনুমারেশন, ওখানে আমরা ডার্টের যে ইনাম আর কি, ওই ইনামে হচ্ছে আমরা ফাংশনস ইউজ করতে পারি ভিতরে। তো এটা নট সামথিং নিউ ইন সুইফট। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে আচ্ছা, এটা না, এটা তো জানলাম, রাইট। তো আচ্ছা, দেখি এখানে কি লেখা ছিল। Experiment. Write a function that compares two ranked values by comparing their raw values. আচ্ছা, আমাদের হচ্ছে আহ, একটা ফাংশন লিখতে হবে যেটা হচ্ছে compares two ranked values by comparing their raw values. আচ্ছা, তো র ভ্যালুস বলতে সম্ভবত বোঝাচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালুর একটা র ভ্যালু আছে। মানে এখানে আমরা যে 7, 8, 9 এগুলো দেখতেছি, এগুলোর আসলে প্রত্যেকটা একটা ভ্যালু আছে। যেমন আমরা যেহেতু এটাকে ইন্ট হিসেবে ডিক্লেয়ার করছি, মনে হয় প্রত্যেকটা এরকম হবে যে প্রথমটা যেহেতু 1, পরেরটা হবে 2, 3, 4 এরকম করে। তো লেটস সি, আমাদের আগে প্রিন্ট করে দেখি। সো আমরা যদি আম, একটা ফাংশন বানাই, নাম দিলাম হচ্ছে, ডেসক্রিপশন দিতে পারি। তো তারপর আমরা প্রিন্ট করব হচ্ছে সেলফ প্রিন্ট করি খালি, দেখি কি আসে। তো আচ্ছা, কনভার্ট এক্সপ্রেশন টাইপ এত টু রিটার্ন টাইপ স্ট্রিং। আচ্ছা, এটা তো স্ট্রিং না, ডিসক্রিপশন। সো এখন আমি যদি হচ্ছে প্রিন্ট করি, আচ্ছা না, প্রিন্ট না, আমি যদি হচ্ছে একটা র্যাঙ্ক ডট 5 ডট ডেসক্রিপশন লিখি, তাহলে কি প্রিন্ট করবে? সেটা নাম চেঞ্জ করি, এটার নাম দিই প্রিন্ট ডেসক্রিপশন। এখানেও চেঞ্জ করি প্রিন্ট ডেসক্রিপশন। এখন যদি রান করি তাহলে আমরা টাইম নিচ্ছে। উম,
আমি এক্সপেক্ট করবো যে এটা প্রিন্ট করবে জাস্ট 5 ভ্যালুটা, আর এখানে যেহেতু যদি আসে 5, আচ্ছা আমি যদি এখানে আম, আচ্ছা 5 লেখা আসতেছে, ভ্যালুটা আসতেছে না, আমি যদি সেলফ ডট র ভ্যালু, আচ্ছা র ভ্যালু যদি দিই তাহলে কি আসে, তাহলে 5 আসতেছে। আচ্ছা তার মানে এভাবেই শুরু হচ্ছে, এটা এটা 1, তারপর 2 3 4 5 6 7 8 9 10, আর জ্যাক কিং কুইন, তাহলে 11 12 13 হবে কিং। সো আমি যদি কিং দেই এখানে তাহলে সম্ভবত 13 আসবে। হ্যাঁ 13। আচ্ছা তো তার মানে র ভ্যালুগুলো এভাবেই সেট হচ্ছে। আচ্ছা তো এটা গেল। আচ্ছা তো আমাকে একটা ফাংশন বলতে বলছে, বানাইতে বলছে, যেটা কম্পেয়ার করে দুটো র ভ্যালু বাই কম্পেয়ারিং দেয়ার, সরি দুটো র্যাঙ্ক কম্পেয়ার করে কম্পেয়ারিং দেয়ার র ভ্যালু। আচ্ছা তাহলে আমরা এটা করতে পারি এভাবে যে ফাংশন কম্পেয়ার নাম দিই, এটা হচ্ছে দুইটা আহ, নিবে। আচ্ছা চলে আসছে অলরেডি, টু আদার র্যাঙ্ক। তো আমি হচ্ছে সেলফকে কম্পেয়ার করবো হচ্ছে আরেকটা র্যাঙ্কের সাথে। তো আচ্ছা এটা কম্পেয়ার না দিয়ে আমি লিখতে পারি যে ইজ গ্রেটার, সো ইজ গ্রেটার টু। সো জিনিসটা হবে এটা এরকম, আমি সেটা রিটার্ন টাইপ হবে ইন্ট, এটা রিটার্ন টাইপ হবে বুল। তো আমি বেসিক্যালি এভাবে করতে পারবো যে র্যাঙ্ক ডট 5 ডট ইজ গ্রেটার টু লেটস সে ডট 8। তো আচ্ছা এখানে 2 না দিয়ে একটু এখানে ফ্রম ডট মনে হয় ফ্রম গ্রেটার দ্যান দিই, গ্রেটার দ্যান। তো আমি হচ্ছে বেসিক্যালি বলতেছি যে ইজ 5 গ্রেটার দেন 8। তো অবশ্যই 5 গ্রেটার দেন 8 না, তো আমাকে হচ্ছে এটা ফলস দেওয়ার কথা। তো এটার কন্ডিশন হচ্ছে রিটার্ন সেলফ ডট র ভ্যালু ইজ গ্রেটার দেন আদার ডট র ভ্যালু। তো এখন এটা সম্ভবত ফলস প্রিন্ট করবে, আমরা দেখি। হ্যাঁ ফলস প্রিন্ট করতেছে। আমি যদি এখানে 1 লিখি, 1 না সরি এইচ লিখি, তাহলে আমি দেখবো যে ট্রু প্রিন্ট করবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। আচ্ছা তারপর বলতেছে বাই ডিফল্ট সুইফট অ্যাসাইন্স দ্য র ভ্যালু স্টার্টিং অ্যাট 0। আচ্ছা বাই ডিফল্ট 0 থাকে। আচ্ছা তার মানে আমি যদি এটা রিমুভ করে দেই তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু 1 করে কমার কথা। আমি যখন হচ্ছে কিং এর প্রিন্ট ভ্যালু দিব তখন আমার 13 আসে, 13 এর জায়গায় 12 আসার কথা। আমি যদি রান করি 12 আসছে। আচ্ছা তার মানে আমি যদি এখানে 1 দেই তাহলে হচ্ছে ডিফল্ট স্টার্টিং ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথমটা। আর এখানে আলাদা আলাদা কেন করছে, আমি যদি এখানে কমা দিই তাহলে কি সমস্যা? কমা দিলেও তো সেম কাহিনী, তাও কেন আলাদা করলো? আচ্ছা আচ্ছা বাই ডিফল্ট সুইফট অ্যাসাইন্স র value starting at 0 and increments by 1 each time. So এক এক করে বাড়ে। But you can change this behavior by explicitly specifying values. In the example above, in the example above, AC is explicitly given a raw value of 1 and the rest of the raw values are assigned in order. আচ্ছা in order. So প্রথমটা 1 আসছে, দেন বাকিগুলো হচ্ছে এক এক করে বাড়তেছে। You can also use strings or floating point numbers as a raw type of an enumeration, but the raw value property to access the raw value of an enumeration case. আচ্ছা আমরা তার মানে হচ্ছে স্ট্রিং বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারও ইউজ করতে পারবো র ভ্যালু হিসেবে, মানে এনিউমেটর র ভ্যালু হিসেবে। কিন্তু তার বলছে ইউজ এ র ভ্যালু প্রপার্টি টু, আমাদের যে র ভ্যালু প্রপার্টিটা দেখছিলাম আমরা এখানে, এই র ভ্যালু, এটাতে হচ্ছে আমরা র ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি হচ্ছে স্ট্রিং দেই বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিই, এটা কি এক এক করে বাড়বে? আমি এটা এখানে ফ্লোট দিই তাহলে কি হবে, এক এক করে কি বাড়বে? যদি রান দিই 13.0 কি আসবে? 13.0 আসছে। আচ্ছা আমি যদি স্ট্রিং দিই, স্ট্রিং দিয়ে এটাকে যদি আমি এ লিখি তাহলে কি হবে? তাহলে আমার বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম আসার কথা, কিং আসতেছে। হুম আচ্ছা তার মানে যদি আমি ভ্যালু স্পেসিফাই না করে দিই তাহলে ওটাই আসবে বেসিক্যালি। সো 2 দিলে এখানে 2 আসার কথা ইনস্টেড অফ বি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। Use the init raw value initializer to make an instance of an enumeration from a raw value
it returns either enumeration case, either the raw value or nil if there is no matching rank. আচ্ছা, তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে লেটস সে আমি হচ্ছে মানে আমরা তো হচ্ছে ইয়ে থেকে আহ, এখানে আমরা দেখতেছিলাম যে আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই। আমরা যদি চাই যে একটা ইনাম থেকে লেটস সে র্যাঙ্ক ডট লেটস সে 8, এখান থেকে আমি র ভ্যালু বের করতে যাচ্ছি, তো আমি তো র ভ্যালু বের করতে পারবো, তাই না? এটা তো কঠিন কিছু না। তো আচ্ছা, যদি আমি সেখানে ইন্টে নিয়ে যাই, ইন্টে নিয়ে গেলে বুঝাইতে বুঝতে সহজ হবে আমাদের। তো এখন আমি যদি আচ্ছা, রেকর্ডিং কি শুরু হয়েছিল মাঝখানে? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, তো হ্যাঁ, এখন আমরা 8 পাচ্ছি, বাট হোয়াট ইফ আমরা 8 থেকে এই র ভ্যালুটা থেকে আমরা ইনামটা বের করতে যাচ্ছি, তখন কি করব? তখন যেটা করতে হবে তখন হচ্ছে আমাদেরকে র্যাঙ্ক র্যাঙ্কের একটা ইনিশিয়ালাইজার আছে, ওটা হচ্ছে আমাদের একটাই প্যারামিটার নিচ্ছে, র ভ্যালু। সো ওই র ভ্যালুটা আমরা দিয়ে দিব, সো দ্যাটস আমি 8 দিয়ে দিলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি, আচ্ছা, তো এইটা হচ্ছে একটু সমস্যা যে আচ্ছা, আমি এখানে কোয়েশ্চেন মার্ক নট এ ভ্যালিড র্যাঙ্ক এরকম দিই। তো এই ভ্যালুটা হচ্ছে র ভ্যালু নিবে এবং সে হচ্ছে আমার এনুমেরেটরটা জেনারেট করবে। তো আমি যদি এখন দিই, তাহলে দেখো আমি 8 পেয়ে গেলাম। তো এখন হইতে পারে যে আমি যে র ভ্যালুটা দিচ্ছি ওটা আসলে এক্সিস্ট করে না। লেটস সে আমি যদি 0 দিতাম তাহলে কি হতো? যদি 0 দিই তাহলে তো এটা এক্সিস্ট করে না, তখন এটা নাল হবে, আর নাল হলে আমার এখানে আসবে হচ্ছে নট এ ভ্যালিড র্যাঙ্ক। তো এটা আর কি এখানে বলছে, আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, এখানে এটাই বলছে যে যদি হচ্ছে আমি র ভ্যালু থেকে এই নামটা বের করতে চাই, তাহলে আমাকে হচ্ছে এই স্পেশাল সিনট্যাক্সটা ইউজ করতে হবে, মানে এই ইনিশিয়ালাইজারটা ইউজ করতে হবে। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার এই ইনিশিয়ালাইজারটা হচ্ছে আহ, একটা ইয়ে নিচ্ছে আর কি, একটা অপশনাল ভ্যালু রিটার্ন করতেছে। আচ্ছা, তো এখন তারপর কি আছে? হ্যাঁ, দ্য কেস ভ্যালু অফ অ্যান enumeration are actual values, not just another way of writing their raw values. আচ্ছা, তো কেস ভ্যালু হচ্ছে একটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা নট জাস্ট র ভ্যালু। আচ্ছা, কেস ভ্যালুটা আবার কি? The case value of an enumeration are actual values, not just another way of writing their raw values. হুম, ও আচ্ছা, মানে আমি এখানে মনে হয় চাইলেই আমি আমার র ভ্যালুসগুলো বসাতে পারবো না, এরকম মনে হয়। In fact, in cases where there isn't a meaningful raw value, you don't have to provide one. In fact, in cases where there isn't a meaningful raw value. আচ্ছা, তার মানে র ভ্যালু এক্সিস্ট নাও করতে পারে। আচ্ছা, যদি আমি এটা করি যে আমি এখান থেকে ইন্ট সরাই নেই, তাহলে ও আচ্ছা, তখন র ভ্যালু এক্সিস্ট করবে না। আচ্ছা, আমি এখানে তাহলে নট ফাউন্ড লিখে দিই, আর র ভ্যালু সব ফাংশন ডিলিট করে দিই। আচ্ছা, সো ইট স্টিল ওয়ার্কস। আমার র ভ্যালু থাকতে হবে এমন কোনো কথা নাই, বাট যদি র ভ্যালু না না দিই, আমি আমি যদি কোনো ক্লাসকে এক্সটেন্ড না করি এবং হচ্ছে কোনো র ভ্যালু নিয়ে আমি মানে কোনো র ভ্যালু যদি আমি স্পেসিফাই না করি, তাহলে হচ্ছে আমার আমার এখানে কোনো র ভ্যালু থাকবেই না। তো আমি ট্রাই করে দেখি যদি র ভ্যালু বের করার, র্যাঙ্ক ডট এইস ডট, হ্যাঁ, র ভ্যালু বলতে কোনো প্যারামিটারই নেই আমার এখানে। আচ্ছা, আর এটাও তো বললো যে আমি এখানে চাইলেই র ভ্যালু ইউজ করতে পারবো না। লেটস আমি যদি এটাকে ইন্ট দিতাম, যদি লিখতাম, তাহলে আমি এখানে চাইলেই এই এইসের জায়গায় আমি 0 ইউজ করতে পারবো না। আমাকে ওয়েট, পারবো? হ্যাঁ, পারবো না। তো আমাকে বেসিক্যালি বলে দিতে হবে এইসের কথা। আচ্ছা, তো তারপর হ্যাঁ, স্যার এটাই বলতেছিল যে আমাদের কেস ভ্যালুগুলো হচ্ছে একটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা কোনো মানে জাস্ট অ্যানাদার ওয়ে অফ রাইটিং র ভ্যালু এরকম না। কিছু কিছু ল্যাঙ্গুয়েজে হয়তো এরকম আছে যে কেস ভ্যালুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবলের থেকে বেশি কিছু না, এটা
র ভ্যালুকে রিপ্রেজেন্ট করে আর কি, কিন্তু এখানে এরকম না, এখানে কেস ভ্যালু অ্যাকচুয়ালি কেস ভ্যালু। আচ্ছা, তারপর বলতেছে যে এক্সপেরিমেন্ট অ্যাড এ কালার মেথড টু সুট দ্যাট রিটার্নস ব্ল্যাক ফর স্পেডস ক্লাব অ্যান্ড ক্লাবস অ্যান্ড রিটার্নস রেড ফর হার্টস অ্যান্ড ডায়মন্ডস। আচ্ছা, এটা করা যায়, আমরা এটা নিয়ে এখান থেকে এটা রাখি, আর একটা ফাংশন বানাবো আমরা, ফাংশন কালার, যেটা হ্যাঁ স্ট্রিং দিবে। আচ্ছা, চলে আসছে। সো সুইচ সেলফ, হ্যাঁ, সো এটা কি আসতেছে যে সুইচ স্টেটমেন্ট নিচের উপরে সেলফের উপরে, যদি সেলফ ডট স্পেড অথবা ডট ক্লাবস হয় তাহলে ব্ল্যাক, আর যদি হার্টস আর ডায়মন্ডস হয় তাহলে রেড। এটাই তো করলো। এটা কি বলছে? হ্যাঁ, হার্টস আর ডায়মন্ডস, ঠিক আছে। তারপর বলতেছে notice the two ways that the heart's case of the enumeration is referred to above. Notice the two ways. কোথায় two ways? আচ্ছা, এখানে একটা আছে suits at hearts, আর একটা হচ্ছে hearts dot simple description. আচ্ছা, when assigning a value to the heart's constant, the enumeration case suit.hearts is referred to by its full name because the constant doesn't have an explicit type specified. Inside the switch, the enumeration case is referred to by the abbreviation form .hertz. আচ্ছা, সো যখন হচ্ছে আমি বাইরে ইউজ করব তখন হচ্ছে আমাকে ফুল নেম ইউজ করতে হবে। ফুল নেম মানে হচ্ছে suit.hertz, এটাতে আমাকে রেফার করতে হবে বিকজ দ্য কনস্ট্যান্ট ডাজন্ট হ্যাভ অ্যান এক্সপ্লিসিট টাইপ স্পেসিফাইড। হ্যাঁ, সো যদি আমার এরকম কেস হয় যে আমার টাইপটা স্পেসিফাইড না, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে টাইপটা বুঝতে পারতেছে না, আমি যদি ডট হার্টস লিখি তাহলে সে বুঝতে পারবে না কিসের ডট হার্টস বুঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে ফুল নেমটা ইউজ করতে হবে। আর যদি হচ্ছে আমি বুঝতে পারি যে ডট হার্টস লিখলে হচ্ছে, যেমন এই ক্ষেত্রে ডট স্পেস লিখতে হচ্ছে, কারণ আমার যে সেলফটা ওইটাই ডিটারমাইন করে দিচ্ছে যে আমার ডেটা টাইপটা কি, তখন হচ্ছে জাস্ট ডট স্পেস লিখতে হচ্ছে, আমাকে সুট ডট স্পেস লেখা লাগতেছে না। তারপর বলছে যে if an enumeration has raw values, those values are determined as part of the declaration, which means every instance of a particular enumeration case always has the same raw value. আচ্ছা আচ্ছা, তার মানে এটা বেসিক্যালি কনস্ট্যান্ট আর কি। আমার স্পেস যদি আমি 0 দিয়ে দিই তাহলে অলওয়েজ আমার স্পেস 0 থাকবে, কখনো চেঞ্জ হবে না যত ইনস্ট্যান্সই আমি বানাই। অনেকটা ক্লাসের মতোই আর কি। আচ্ছা, এটা তো ডিফারেন্ট ক্লাস না, এটা হচ্ছে আমরা পড়তেছিলাম এনিমেশন স্ট্রাকচার্স আর ক্লাসের মধ্যে একটু পার্থক্য আছে। তো আচ্ছা, ওটা সামনে হয়তো আসবে। আচ্ছা, তো হ্যাঁ, সেম ভ্যালু। Another choice for enumeration cases is to have values associated with the case. These values are determined when you make the instance and they can be different for each instance of an enumeration case. আচ্ছা, এটা তো সেম কথা একবার বলছে যে আমার হচ্ছে যে ইনামগুলো আছে ওগুলো আমি হচ্ছে ডেটা টাইপ সিলেক্ট করে দিতে পারবো। অ্যান্ড এখানে আচ্ছা একটা কি বলছে যে these values are determined when you make the instance and they can be different for each instance of an enumeration case. Another choice for enumeration case is to have values associated with the case. Different হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, আমি এটার সাথে কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করতে পারবো চাইলে, মানে প্রত্যেকটা কেস হচ্ছে একটা টিউপল টাইপের হতে পারবে, যে আমি ওখানে কিছু ভ্যালুস অ্যাসাইন করতে পারবো এবং এটা প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, এত এটা সেম কথা না, অ্যাকচুয়ালি আমি ভুল বলছি। আচ্ছা, তারপর বলতেছে হ্যাঁ তারপর বলতেছে you can think of the associated values as behaving like stored properties of the enumeration case instance. আচ্ছা, হ্যাঁ, তো এই ভ্যালুগুলো হচ্ছে আমার এই কেসগুলোর মধ্যে স্টোর থাকতেছে, মানে কেসের পার্ট একটা, এটা এনুমারেটরের পার্ট, এনুমারেশনের পার্ট না। So, for example, consider the case of requesting the sunrise and sunset time from a server. The server either responds with the requested information or it responds with the description of what went wrong. হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে
আমি যদি সার্ভার রেসপন্সটা কি হতে পারে যে একটা রেজাল্ট হতে পারে যে সানরাইজ কখন বা সানসেট কখন, অথবা একটা ফেইলিয়ার মেসেজ আসতে পারে। সো যদি আমার রেজাল্ট থাকে তখন তো আমি দুইটা স্ট্রিং পাবো, আর যদি ফেইলিয়ার হয় তখন তো একটা পাবো, যে ফেইলিয়ার মেসেজটা। তো ওইটাই হচ্ছে এখানে সিমুলেট করছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট করতে বলছে অ্যাড এ থার্ড কেস ফর সার্ভার রেসপন্স অ্যান্ড টু দ্য সুইচ। কি কেস ইউজ করতে পারে? আচ্ছা, এটা ইজি অ্যাকচুয়ালি, এটা বাদ দিই। তারপর বলতেছে নোটিস হাউ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট টাইম আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য সার্ভার রেসপন্স ভ্যালু অ্যাজ পার্ট অফ ম্যাচিং দ্য ভ্যালু অ্যাগেন্স্ট সুইচ কেসেস। হ্যাঁ, সো এখানে এটা নোটিস করতে বলছে যে যখন আমি হচ্ছে এই কেসটা দিচ্ছি তখন আমি একটা লেট ইউজ করতেছি, কারণ আমি এখানে সানরাইজ আর সানসেট এই দুইটা হচ্ছে ডিফাইন করছি এখানে। হ্যাঁ, সো এখানে কিন্তু নাম ছিল না সানরাইজ সানসেট, এখানে আমি নামগুলো দিচ্ছি সানরাইজ আর সানসেট। এখানে যদি নামগুলো দিয়ে দিতাম তাহলে তো একটু রিডেবল হতো। এখানে নামগুলো দেওয়া যায়, ট্রাই করে দেখি তো। কারণ এখানে আমি বুঝে দেখতে মানে দেখে বুঝতেছি না যে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা কি রিপ্রেজেন্ট করে। যদি ওখানে থাকতো তাহলে বোঝা যেত। আচ্ছা, আমি যদি এখানে স্ট্রিং সানরাইজ দিই, কি এরর দিবে আমাকে? মিসিং আর্গুমেন্ট লেবেল সানরাইজ। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে তাহলে দিতে হচ্ছে, আর এখানে তাহলে আমি বলতে পারি হচ্ছে সানসেট, এখানে দিতে হবে হচ্ছে সানসেট। তো এখানে আবার কি করছি? আচ্ছা, এখানে কি আমি এটাকে এভাবে লিখতে পারতাম না যে রেজাল্ট, আর এখানে হচ্ছে রেজাল্ট। আচ্ছা না, এটা করা যাবে না, যে এরকম স্ল্যাশ ডট, এটা কি করা যায়? এইটা করা যাচ্ছে তার মানে। তো আমি প্রিন্ট করে দেখি। আম আচ্ছা, সেইটাও করা যাবে না। কি, তার মানে আমাকে আগের সিনট্যাক্সে ফেরত যেতে হবে। সো হ্যাঁ, এটা মনে হয় একটু বেশি রিডেবল, কারণ আমি এখানে আর দেখে বুঝতেছি যে রেজাল্ট হচ্ছে দুটো জিনিস দিবে, একটা হচ্ছে সানরাইজ, একটা হচ্ছে সানসেট। আর এখানে এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, এটা আমার কাছে যদি একটু কনফিউজিং লাগতেছে। যাক, সমস্যা নেই, যদি ভুলে যাই কখনো তাহলে হচ্ছে আবার দেখে নিব, কারণ ডকুমেন্টেশন পড়তে এটাই সুবিধা। আচ্ছা, তারপর বলতেছে যে ইউজ স্ট্রাক টু ক্রিয়েট এ স্ট্রাকচার। আচ্ছা, সো যদি আমার এনুমেরেটর দিয়ে কাজ না হয় তখন হচ্ছে স্ট্রাকচার ইউজ করবো। স্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে ফাংশন আর আম, নাম কি, প্রপার্টিস, মেথডস অ্যান্ড প্রপার্টিস হচ্ছে হোল্ড করে মানে একটা স্ট্রাকচারের ভিতরে, এর থেকে বেশি কিছু না। এটা ইমিউটেবল নিয়ে কিছু কাহিনী আছে, স্ট্রাকচার আর হচ্ছে ক্লাসের কিছু ডিফারেন্স নেই, ওগুলোতে হয়তো এখানে এখানে যদি চাই তাহলে আমরা কভার করবো, আর না হলে হচ্ছে হয়তো ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিওতে। So let's say use struct to create a structure. Structures support many of the same behavior as classes, including methods and initializers. One of the most important difference between structure and class is that structures are always copied when they are passed around in your code, but classes are passed by reference. আচ্ছা হ্যাঁ, এখানে আলোচনা করছে অলরেডি। তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে ক্লাসের মতোই, এমনকি মানে স্ট্রাকচার একটা মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে স্ট্রাক্ট ওয়ার্ডটাকে যদি আমি ক্লাস দিয়ে চেঞ্জ করে দিই তাহলে কোনো কিছু চেঞ্জ হয় না। মানে সিনট্যাক্স দেখতে সব কিছু সেম লাগে, বাট অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে সব কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো জিনিস হচ্ছে যে যখন হচ্ছে একটা কার্ড, লেটস সে কার্ডের একটা প্রপার্টি যদি আমি চেঞ্জ করি, তখন আমি বেসিক্যালি কার্ডটা চেঞ্জ করতেছি না, কার্ডের জাস্ট হচ্ছে একটা প্রপার্টি চেঞ্জ করতেছি, আর কিছু না। কিন্তু যখন হচ্ছে আমি আমার স্ট্রাক্টের কোনো একটা প্রপার্টি চেঞ্জ করবো, তখন যেটা হয় যে পুরো নতুন আরেকটা স্ট্রাক্ট তৈরি হয়, যেখানে আগের প্রপার্টিগুলো সব সেম থাকবে আর যেটা চেঞ্জ করছি ওটা চেঞ্জড হবে। তো এটা হচ্ছে স্ট্রাক্টের ক্লাসের মধ্যে পার্থক্য, যে স্ট্রাক্টে যতবার আমি চেঞ্জ করব কোনো কিছু, বা যতবার আমি হচ্ছে পাস করব ভ্যালুটা লেটস একটা ফাংশনের প্যারামিটার হিসেবে, ততবার এটা নতুন করে ক্রিয়েট হবে, আগের ইনস্টেন্সে থাকবে না। আগের ইনস্টেন্স হয়তো ডিলিট হয়ে যাবে বা অন্য কোথাও থাকতেও পারে মেমোরিতে, বাট আগের ইনস্টেন্সটা কপি হবে, অ্যাটলিস্ট কপি হয়ে নতুন একটা তৈরি হবে। আর ক্লাসে যদি আমি পাস করি বা কোনো কিছু চেঞ্জ করি একটা প্রপার্টি, তাহলে আমার
জাস্ট হচ্ছে ওই প্রপার্টিটা চেঞ্জ হয়, পুরো ক্লাসটা আবার নতুন করে কপি হয় না, নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয় না। তো এটাই হচ্ছে স্ট্রাকচার ক্লাসের মধ্যে পার্থক্য। আমরা যেহেতু বলে দিচ্ছি স্ট্রাকচার ক্লাস সেম, সো আমাদের এখানে বেশি কিছু দেখার নাই। বেসিক্যালি আমরা ক্লাস যেভাবে ইউজ করবো জাস্ট ওই জায়গায় হচ্ছে স্ট্রাকচারটা ইউজ করবো। তো এই তো। আর এক্সপেরিমেন্ট এখানে একটা দিচ্ছে, রাইট এ ফাংশন দ্যাট রিটার্নস অ্যান অ্যারে কন্টেনিং এ ফুল ডেক অফ কার্ডস উইথ ওয়ান কার্ড ফর ইচ কম্বিনেশন অফ র্যাঙ্ক অ্যান্ড সুটস। আচ্ছা, হ্যাঁ এটা আসলে সিম্পল, এটা তেমন করার কিছু নাই। আচ্ছা, তারপর কনকারেন্সি। কনকারেন্সি খুবই ইম্পর্টেন্ট, কারণ কনকারেন্সি হচ্ছে আহ, ওই যে অ্যাওয়েট এই সিঙ্কের যেসব কাহিনী, যে যদি আমি ওয়েট করতে না চাই তখন হচ্ছে কনকারেন্সি লাগবে। আর হ্যাঁ, বেসিক্যালি মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বাইরে যদি ডেভেলপমেন্ট নতুন কিছু আসে সেগুলোর মধ্যে টপ মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা হচ্ছে কনকারেন্সি। যেমন হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেডও আসে, ওটা হয়তো মেইন, তারপরেই হয়তো কনকারেন্সি। সো কনকারেন্সি ছোট, সো আমরা আচ্ছা বেশি আর নাই তেমন। কনকারেন্সিটা দেখি কি বলতেছে। তো বলতেছে ইউজ async টু মার্ক এ ফাংশন অ্যাজ রানিং asynchronously। হ্যাঁ, সো কনকারেন্সি একটা বিষয় আছে যে যদি আমি একটা ফাংশনকে আমি asynchronous বানাতে চাই, সরি একটা ফাংশনের ভিতরে যদি আমি কোনো asynchronous কোড ইউজ করতে চাই, যে আমি হচ্ছে কোনো একটা লেটস আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করবো, যে আমি চাই হচ্ছে যে এই ফাংশনটা একটা আরেকটা asynchronous ফাংশনকে অ্যাওয়েট করবে, ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ওয়েট করব, এরকম যদি একটা কোড লিখতে চাই আমি ভিতরে, তখন আমার ওই ফাংশনটাকে asynchronous বানাতে হয়, যেন যেই ফাংশনটা যে যে হচ্ছে আমার এই নতুন ফাংশনটাকে কল করবে সে যেন বুঝতে পারে যে আমার এই ফাংশনটা যদি আমি কল করতে চাই তাহলে আমাকে অ্যাওয়েট ইউজ করতে হবে। তো এটা আর কি, আমি এখানে দেখছি যে আমাদের হচ্ছে এখানে একটা asynchronous ফাংশন আমরা বানাতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা সার্ভার নিবে, যেটা ফেচ করবে একটা আইডি ফ্রম এ সার্ভার, যে সার্ভারটা যদি প্রাইমারি হয় তাহলে রিটার্ন করবে 97 আর না হলে 501। ইউ মার্ক কল টু অ্যান asynchronous ফাংশন বাই রাইটিং অ্যাওয়েট ইন ফ্রন্ট অফ ইট। হ্যাঁ, সো আমি যদি asynchronous ফাংশন কল করতে চাই তখন আমাকে সামনে অ্যাওয়েট ইউজ করতে হবে, আর যদি আমি এই ফাংশনটার ভিতরে অ্যাওয়েট ইউজ করতে চাই তাহলে আমাকে এই ফাংশনটাকে asynchronous বানাতে হবে। এই আর কি, মানে কনকারেন্সি আইডিয়াটা বেশ সিম্পল আর কি, এরকমই। আসলে ইউজ করতে করতে জিনিসটা বোঝা যায়। আমি অনেক টিউটোরিয়াল দেখছিলাম এগুলো নিয়ে, বাট আমার কখনোই মাথায় ঢুকে নাই যে এই কনকারেন্সি কীভাবে কাজ করে আনটিল আই ইউজড ইট। যে আমি যদি যখন ইউজ করতে গেছি রিয়েল লাইফ কেসে, তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা আমার তখন আমাকে মানে তখন আমার এরর আসে নাই, আবার কম্পাইলারকে বলে দিতে হয় নাই যে আচ্ছা তুমি এখানে অ্যাওয়েট ইউজ করছো তাহলে তো এখানে এসিঙ্ক ইউজ করতে হবে। তা আমি ইউজ করতাম এসিঙ্ক, কেন করতাম বুঝতাম না, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারছি আচ্ছা এখানে তো আমার এসিঙ্ক ইউজ করাটা ন্যাচারাল একদম। কারণ আমার যেহেতু আমার এই ফাংশনটা হচ্ছে একটা টাইম অ্যাওয়েট করতেছে, একটা টাইম লাগতেছে ওর করতে, সো এই ফাংশনটাকে যে কল করবে তারও নিশ্চয়ই একটু টাইম লাগবে, তাকে জানানো দরকার যে হ্যাঁ আমার তো টাইম লাগবে। সো এটাই আর কি, যে আমি কোন জায়গায় কোন পয়েন্ট থেকে আমি অ্যাওয়েট করবো এটা বোঝার জন্য আমার কাছে এখানে এসিঙ্ক লেখা লাগতেছে। আচ্ছা, তো তারপর বলতেছে ইউজ async let। আচ্ছা, এটা নতুন সিনট্যাক্স, async let টু কল অ্যান asynchronous ফাংশন, letting it run in parallel with another asynchronous code। আচ্ছা, in parallel হবে with another asynchronous code, when you use the value it returns in return write await। আচ্ছা, সো আচ্ছা এটার কাহিনী যেটা বুঝলাম, যে আমি যেহেতু এখানে async লিখতেছি এই ভ্যারিয়েবলটাকে, সো এই ভ্যারিয়েবলটা আমার এই ফাংশনটা রান করা শুরু হবে, কিন্তু আমার এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা এখনো আসে নাই। তো সিনক্রোনাসলি সাথে সাথে এটা মানে এসিনক্রোনাসলি সরি, মানে এই কোড রান হওয়ার মানে এই ফাংশনটা রান করার জন্য তো আমাদেরকে অ্যাওয়েট করা লাগতো, তাই না? যেহেতু এটা একটা এসিনক্রোনাস ফাংশন, হ্যাঁ এসিনক্রোনাস ফাংশন আমাদের অ্যাওয়েট করা লাগতো, বাট আমাদেরকে অ্যাওয়েট করা লাগতেছে না। আমরা বেসিক্যালি ফাংশনটাকে কল করছি এবং ফাংশনটা রান হওয়া শুরু হয়েছে, কিন্তু এখন আমাদের আউটপুটটা আসে নাই। তো ইতিমধ্যে আমরা আরেকটা ফাংশন রান করা শুরু করে দিচ্ছি, যেটারও আমার আউটপুট এখন আসে নাই। আউটপুট আসলে আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে এটা স্টোর হবে। তো তারপর যখন ইউজ করব এখানে, যখন তখন তো আমাদের যদি এরকম হয় যে আমাদের তখনও ভ্যালুটা আসে নাই, তখন তো সমস্যা। তাই আমাদেরকে সামনে হচ্ছে অ্যাওয়েট ইউজ করতে হবে। সো যদি আমি অ্যাওয়েট ইউজ করি তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে আমার ভ্যালুটা চলে আসছে, সো আমি এখন ইউজ করবো। সো বেসিক্যালি আমি হচ্ছে এই দুইটা লাইন দিয়ে আমার দুইটা ফাংশন কল করা শুরু করছি, কিন্তু তখনও আমার ভ্যালুটা হয়তো এখন আসেনি। কিন্তু যখন হচ্ছে আমি গ্রিটিংস আসতেছি তখন আমাকে, যদি তখনও আমার ভ্যালুগুলো না আসে তখন আমি ওয়েট করবো যতক্ষণ না ভ্যালুটা আসতেছে, দেন হচ্ছে আমি গ্রিটিং অ্যাসাইন করবো।
আচ্ছা, তারপর হচ্ছে ইউজ টাস্ক। আচ্ছা, টাস্ক কি আবার? টাস্ক তো আগে ছিল না, সেটা আমার নতুন। ইউজ টাস্ক টু কল asynchronous functions in synchronous code without waiting for them to return. আচ্ছা, বুঝতে পারছি, এটা তো নতুন জিনিস, এটা আমি আগে কোথাও পাইনি। আচ্ছা, তো টাস্কের ভিতর যদি আমি রান করি, এটা বলতেছে যে আমি যদি এটাকে অ্যাওয়েট করি, তাহলে আমি টাস্কের বাইরে যেটা ইউজ করবো তার জন্য আমাকে ওয়েট করতে হবে না, ওটা একা একা রান হয়ে যাবে, মানে ভিতরে রান হবে। সময় হলে সে হচ্ছে আউটপুটটা দিয়ে দিবে আর কি, যখন ওর রান হওয়া শেষ হবে। কিন্তু আমার মেইন থ্রেডকে হচ্ছে এটার জন্য ওয়েট করতে হচ্ছে না। আচ্ছা, তারপর বলতেছে ইউজ টাস্ক গ্রুপ টু স্ট্রাকচার কনকারেন্ট কোড। টাস্ক গ্রুপ, আচ্ছা, গ্রুপ ডট অ্যাড টাস্ক এরকম। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। এখানে বলতেছে লেট ইউজার আইডিস ইজ ইকুয়াল টু অ্যাওয়েট উইথ টাস্ক গ্রুপ অফ ইন ডট সেলফ। আচ্ছা, গ্রুপ ইন, তারপর হচ্ছে আমার কোড লাস্ট হচ্ছে রেজাল্টটাকে রিটার্ন করতেছে, সো এই রেজাল্টসটাই মনে হয় ইউজার আইডিতে স্টোর হবে। আচ্ছা, দেখি। ফর সার্ভার ইন প্রাইমারি সেকেন্ডারি ডেভেলপমেন্ট, এখানে তো প্রাইমারি আর আচ্ছা এলস, আচ্ছা প্রাইমারি হলে এটার সেকেন্ডারি ডেভেলপমেন্ট যাই হোক, তার জন্য 501 আসবে। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি ডেভেলপমেন্ট গ্রুপ ডট অ্যাড টাস্ক রিটার্ন, রিটার্ন করতেছে আবার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে গ্রুপটা মনে হয় অ্যারের মতো একটা। গ্রুপ কি? আচ্ছা, এখানে যে গ্রুপ ইউজ করছি, আচ্ছা এটা তো মনে আছে যে আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশনের জন্য মানে ফাংশন উইদাউট এ নেম, এর জন্য হচ্ছে আমরা এরকম সিনট্যাক্স ইউজ করি। এটা হচ্ছে আমার ফাংশনের ফার্স্ট প্যারামিটার, এবং ফাংশন বডিকে আমরা ফাংশন প্যারামিটার সাথে থেকে আলাদা করার জন্য আমরা ইন কিওয়ার্ডটা ইউজ করি। তো এখানে যেটা করতেছে যে আমার উইথ টাস্ক গ্রুপটার ভিতরে অফ ইন্ট ডট সেলফ, ডট সেলফ কেন দিচ্ছে বুঝি নাই। আচ্ছা, দেখি তো। তারপর হচ্ছে আমার একটা অ্যারের উপর আমি লুপ করতেছি, ওটার উপর লুপ করে আমি হচ্ছে এই ফাংশনটাকে কল করতেছি, এবং এই ফাংশনের প্রত্যেকটা ভ্যালু আমি এই গ্রুপের মধ্যে সেভ করতেছি। তারপর ফাইনালি আমি থেকে গ্রুপের উপর ইয়ে করতেছি, লুপ করতেছি, এবং প্রত্যেকটা রেজাল্টের জন্য একবার অ্যাওয়েট করব। অ্যাওয়েট করে তারপর এটা আমি রেজাল্টের ভিতরে অ্যাপেন্ড করব, এই রেজাল্টসের মধ্যে অ্যাপেন্ড করবো, ফাইনালি আমি রেজাল্টসটাকে আউটপুট করবো। আচ্ছা, তো হ্যাঁ, এটা বোঝা গেছে, কিন্তু সিনট্যাক্সটা এত কনফিউজিং। এটা এটা আসলে যখন হচ্ছে আমি ইউজ করবো এরকম কিছু, যে কোনো একটা এই সিঙ্ক্রোনাস কোড আমি যদি অনেকগুলা একসাথে করতে চাই, তখন হচ্ছে হয়তো এটা আরেকবার দেখতে হবে, দেখে তারপর সিনট্যাক্সটাকে আয়ত্তে আনতে হবে। তো এখনো মানে কনসেপ্টটা বুঝলেও আমাদের হয়তো সিনট্যাক্সটা আয়ত্তে আসবে না। তারপর বলতেছে যে actors are similar to classes except they ensure that different asynchronous functions can safely interact with an instance of the same actor at the same time. অ্যাক্টরসটা কি বলতেছে? আচ্ছা, এটা ক্লাসের মতো বলতেছে, similar to classes except they ensure that different asynchronous function, এটার মধ্যে একটা asynchronous ফাংশন আছে, আচ্ছা আবার ভ্যারিয়েবল আছে একটা, আর প্রাইভেট ভ্যারিয়েবল আছে একটা। আচ্ছা, different asynchronous function can safely interact with an instance of the same actor at the same time. So এখানে কানেক্ট একটা ফাংশন আছে যেটা asynchronous রিটার্ন করে ইন্টিজার user id। ইউজার আইডি আমি ফেচ করতেছি, ইউজার আইডি ফেচ করার পরে আমি এটা হচ্ছে ইউজার আইডি সেভ করতেছি, দেন আমি হচ্ছে অ্যাক্টিভ ইউজার্সের মধ্যে ওটা অ্যাপেন্ড করতেছি, অ্যান্ড আমি রিটার্নও করতেছি ফর সাম রিজন। আচ্ছা, এটা হচ্ছে আমি আবার এখানে অ্যাওয়েট করার জন্য। um,
আচ্ছা, এটার মানে তো এরকম যে আমি যতবার কানেক্টটাকে কল করব, এই সার্ভার কানেকশন, এটার অবজেক্টের উপর যতবার আমি কানেক্ট কল করব, তারপর যতগুলো আমি ইউজার পাবো, প্রত্যেকটা আমার হচ্ছে অ্যাক্টিভ ইউজার্সের মধ্যে অ্যাপেন্ড হতে থাকবে। তার মানে তো আমি যতবার কল করবো রিপিটেড ইউজার্স আসবে আর কি এটার ভিতরে। আচ্ছা, কিন্তু আমাকে এখানে অ্যাক্টর কেন লেখা লাগছে? ক্লাস থেকে কেন হবে না? So when you call a method on an actor or access one of its property, you mark that code with await to indicate that it might have to wait for other codes that's already running on the actor to finish. So what if I'm making a class use করি? যদি actor না ইউজ করে আমি যদি ক্লাস ইউজ করি তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, ক্যান নট ফাইন্ড ফেচ ইউজার ইন স্কোপ। আচ্ছা, অনেক কিছু কপি করতে হবে। ফেচ ইউজার হচ্ছে ফেচ ইউজার আইডি, তার মানে এটা কপি করতে হবে। হুম, হয়েছে। এবার হচ্ছে আমি একটা সার্ভার বানাই, সার্ভার ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে তো বার ইউজ করতে হবে বা লেট ইউজ করতে পারতাম। সার্ভার কানেকশন, তারপর সার্ভার ডট কানেক্ট, আমি আমার সার্ভার ডট কানেক্ট ফ্রম সার্ভার, আচ্ছা সার্ভার নেম প্রাইমারি, সেটাকে অ্যাওয়েট করতে হবে আগে, অ্যাওয়েট। অ্যান্ড দেন আমি যদি প্রিন্ট করি সার্ভার ডট অ্যাক্টিভ ইউজার্স, কি পাচ্ছি? আচ্ছা, এটা প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট না করে এটাকে নর্মাল করে ফেলে। এবার যদি দেই 97 আসতেছে, ব্যাকগ্রাউন্ড এক্সিকিউশন ফেইলড। ব্যাপার। আচ্ছা, এটা জায়গায় যদি অ্যাক্টর দিই তাহলে কি হবে? Expression is async but not marked with await. আবার এক্সিকিউশন ফেল বাট 97 আসছে। আচ্ছা, তাহলে আচ্ছা সুবিধাটা মনে হয় এখানে লেখা ছিল তার মানে, when you call a method on an actor or access one of its properties, you mark that code with await. আচ্ছা, যে কোনো মেথড বা যে কোনো অ্যাক্টরের জন্য, ইভেন দো এটা যদি এসিনক্রোনাস না হয়, ফোকাস ছিল, তো ইভেন দো এটা যদি এসিনক্রোনাস না হয়, হ্যাঁ যেমন আমাদের যে অ্যাক্টিভ ইউজার্স এরা কিন্তু এসিনক্রোনাস না, কিন্তু স্টিল আমাকে এখানে অ্যাওয়েট ইউজ করা লাগছে। সো ইভেন তো এটা যদি এসিনক্রোনাস না হয় আমাকে হচ্ছে এটা ইউজ করতে হবে, এটাকে অ্যাওয়েট দিয়ে মার্ক করতে হবে টু ইন্ডিকেট দ্যাট ইট মাইট হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার code that's already running on the actor to finish. ও আচ্ছা, বুঝতে পারছি। সো লেটস সে আমি যদি হচ্ছে এই এইটা যদি আমি এসিনক্রোনাসলি রান করতাম একটা টাস্কের ভিতরে, লেটস সে আমি যদি এখানে ইউজ করতাম টাস্ক, এখানে যদি ইউজ করতাম, তো আমার তো এইটা রান হতে থাকবে ব্যাকগ্রাউন্ডে, বাট স্টিল আমার এখানে আসবে না। সো লেটস আমি যদি এখানে ক্লাস দিই আর এখানে অ্যাওয়েট না দিই, এখন যদি আমি রান করি মোস্ট লাইকলি আমার এখানে এমটি একটা এরর আসার কথা। আচ্ছা, কানেক্ট কেন হচ্ছে না? ডেটা রেসেস, ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো। তার মানে এটা আর কমেন্ট করে দিই, হ্যাঁ চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এটা আর কি যে ডেটা রেস হবে আর কি। তো তার মানে যদি এটা রান করতো, যেহেতু কম্পাইলেশন এরর আসছে তার মানে রান করবে না, যদি রান করতো তাহলে সেটা হয়তো যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার
কানেক্ট হওয়ার চেষ্টা করতো, বাট ইন দ্য মিন টাইম কেউ যদি অ্যাক্টিভ ইউজার্স কল করতো বা প্রিন্ট করতো, তখন সে দেখতো এমটি অ্যারে আসতেছে। বাট যেহেতু হচ্ছে আমি এখানে অ্যাক্টর ইউজ করতেছি, অ্যাক্টর, সো তখন যেটা হবে আমি এখানে অ্যাওয়েট দেওয়া লাগবে আমার। সো তখন যদি ইন দ্য মিন টাইম কেউ যদি এটা প্রিন্ট করতে যায়, তাকে অ্যাওয়েট করতে হবে যতক্ষণ না এইটা শেষ হচ্ছে, ততক্ষণ এটাও হচ্ছে প্রিন্ট হবে না। এটা শেষ হলেই তারপর হচ্ছে এটা প্রিন্ট হবে, কারণ যেহেতু এটা এই ইন প্রোগ্রেস, তখন হচ্ছে আমার এই অ্যাক্টিভ ইউজার্স ডিফারেন্ট হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে সুবিধাটা অ্যাক্টিভ ইউজ করার মনে হয়, কিন্তু এটা খুবই স্পেসিফিক কেস মনে হচ্ছে, কখন ইউজ করবো সন্দেহ হচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ, তারপর প্রোটোকলস অ্যান্ড এক্সটেনশনস, এইটা অ্যান্ড হচ্ছে আমার বাকি হচ্ছে এয়ার হ্যান্ডলিং অ্যান্ড জেনারিক্স। আচ্ছা, সো হ্যাঁ, এটা হচ্ছে আমরা নেক্সট দেখব, প্রোটোকলস অ্যান্ড এক্সটেনশনস। তো প্রোটোকল নিয়ে ওরা বলতেছে যে ইউজ প্রোটোকল টু ডিক্লেয়ার এ প্রোটোকল। তো আচ্ছা, বুঝলাম যে প্রোটোকল কিওয়ার্ডটা ইউজ করে আমরা একটা প্রোটোকল ডিফাইন করতে পারবো, বাট প্রোটোকল জিনিসটা আসলে কি? তো এখানে একটা প্রোটোকল দেখতে একটা ক্লাসের মতো, ভিতরে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে যেটা কেবল গেটার ডিফাইন্ড আছে, আর একটা মিউটেটিং ফাংশন আছে অ্যাডজাস্ট। আচ্ছা, তো আচ্ছা, মিউটেটিং ফাংশনটা কি সেটা, আহ, এটা বেসিক্যালি হচ্ছে বলে যে এই ফাংশনটার যদি আমি কল করি তাহলে আমার এই প্রপার্টিটা কোনোভাবে চেঞ্জ হতে পারে। যদি এটা স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি একটা ইউজ হয়। আচ্ছা, দেখি সামনে কি বলতেছে, তারপর বুঝতে পারবো। তারপর বলতেছে যে ক্লাসেস, এনিউমারেশনস অ্যান্ড স্ট্রাকচারস ক্যান অল অ্যাড আপ প্রোটোকলস। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি এই ক্লাস থেকে আমি প্রোটোকলকে অ্যাডাপ্ট করতে পারবো। আচ্ছা, ওরা অ্যাড আপ ওয়ার্ডটা মানে ইউজ করে এটার জন্য। এই এই ক্লাসটা প্রোটোকলটাকে অ্যাডাপ্ট করতে পারবে, স্ট্রাকটা প্রোটোকলকে অ্যাডাপ্ট করতে পারবে, আর আর তো কিছু নাই। আর চাইলে এনুমারেশনসও হচ্ছে প্রোটোকলকে অ্যাডাপ্ট করতে পারবে। ওকে, তো এখানে আম, হ্যাঁ, এই ক্লাসটা প্রোটোকলকে অ্যাডাপ্ট করলো, করার পরে আচ্ছা আমরা এটা একটু বানানোর চেষ্টা করি। হ্যাঁ, এখন আমি যদি একটা ক্লাস দিই, ক্লাস এ হচ্ছে অ্যাডাপ্টস প্রোটোকল এক্সাম্পল প্রোটোকল, তাহলে কি হবে? আচ্ছা, বলতেছে যে টাইপ এ ডাজ নট কনফর্ম টু প্রোটোকল এক্সাম্পল প্রোটোকল। আচ্ছা, সো আমি যদি একটা প্রোটোকলটা অ্যাডাপ্ট করি, আমাকে সেটাকে কনফার্ম করতে হবে, বাট কনফার্ম মানে হচ্ছে, কনফার্ম বলতে কনফার্ম মানে কি? কমপ্লাই উইথ, অবে, অ্যাবাইড বাই। আচ্ছা আচ্ছা, তার মানে মনে হয় প্রোটোকল হচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু স্ট্রাকচারের মতো, যেটা হচ্ছে আমরা যদি ওটাকে অ্যাডাপ্ট করি তাহলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মনে হয়, বা ওরা ইমপ্লিমেন্ট কি মনে হয় কনফার্ম বলতেছে, মানে এই সবগুলোকে হচ্ছে আমার মেনে নিতে হবে এরকম কিছু একটা। তো আচ্ছা, তাহলে আমি সেম নামে একটা ভ্যারিয়েবল বানাই এখানে, আর সিম্পল ডেসক্রিপশন, একটা হচ্ছে একটা গেটার থাকবে। আচ্ছা, নাম দেয় একটা কিছু, সিম্পল ডেসক্রিপশন। তারপর হচ্ছে একটা মিউটেটিং ফাংশন থাকবে। আচ্ছা, ওরা কি করছে? আচ্ছা, এখানে ওরা মিউটেটিং করে নাই, আচ্ছা আমরা করবো না তাহলে। ফাংশন অ্যাডজাস্ট, আর এটার কোড থাকবে হচ্ছে plus equals to now 100% adjusted. Okay, simple description plus equals to a simple description adjusted লিখি, adjusted। আচ্ছা, তো এখন আমার এরর চলে গেছে। তো তার মানে প্রোটোকল বলতে যেটা বুঝলাম, যে প্রোটোকল হচ্ছে ক্লাস স্ট্রাক্ট ওগুলোর মতোই, হচ্ছে আমি মেথডস আর প্রপার্টিজ ডিক্লেয়ার করতে পারবো, তারপর যদি কোনো ক্লাস বা স্ট্রাকচার যদি ওই প্রোটোকলকে অ্যাডপ্ট করে, তাহলে তাকে হচ্ছে ওই ক্লাসেস, ওই প্রপার্টিজ এন্ড মেথডসগুলো হচ্ছে কনফার্ম করতে হবে, মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি, বেসিক্যালি যে এখানে ওই ফাংশনগুলো থাকতে হবে। আচ্ছা, হোয়াট ইফ আমি এখানে একটা কিছু লিখে দিই,
আচ্ছা আমি স্ট্রিং ইজ ইকুয়াল টু লিখে দিলাম সিম্পল ডেসক্রিপশন। এখন কি আমাকে এখানে অ্যাডাপ্ট করতে হবে, সরি কনফার্ম করতে হবে? হ্যাঁ আমার স্টিল কনফার্ম করা লাগবে। আর ইনিশিয়াল ভ্যালু নট অ্যালাউড হিয়ার। ও আচ্ছা, এখানে আমি ইনিশিয়াল ভ্যালু অ্যালাউই করতেছে না একদম। আচ্ছা উম, ঠিক আছে। ঠিক আছে বুঝলাম। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস টাইপের আর কি, যদি আমি ওটাকে অ্যাডপ্ট করি তাহলে হচ্ছে ওটার মেথডসগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই স্ট্রাকচার বেলাও সেম, বাট এখানে মিউটেটিং ওয়ার্ডটা ইউজ করছে। আচ্ছা মিউটেটিং, হ্যাঁ স্ট্রাকচার বেলায় মিউটেটিং অ্যাকচুয়ালি ইউজ হয়। তো এটা একটু বলি এটা কি জিনিস। সরি, তো স্ট্রাকচার যখন আমি মিউটেটিং কিওয়ার্ডটা ইউজ করতেছি তখন আসলে যেটা হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে যখন আমরা একটা নতুন স্ট্রাকচার বানাই, যখন হচ্ছে আমরা একটা স্ট্রাকচারের প্রপার্টি চেঞ্জ করি তখন, যেমন হচ্ছে এই সিম্পল ডেসক্রিপশন, যদি আমি এখানে লেটস একটা আহ, let's say একটা সিম্পল স্ট্রাকচার বার st is equal to সিম্পল স্ট্রাকচার, এখন যদি আমি বলি st ডট সিম্পল ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু সামথিং এলস, তখন আহ, তখন যেটা হবে যে আমার এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার নতুন করে রিবিল্ড, মানে নতুন করে একটা কপি আসবে আমার এখন। কারণ আগে এই স্ট্রাকচার যেটা ছিল এখানে নতুন যেটা বানাচ্ছিলাম, তারপর যখন আমি নতুন এটার একটা প্রপার্টি খালি চেঞ্জ করছি, তখন বেসিক্যালি যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে নতুন আরেকটা সিম্পল স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং ওই সিম্পল স্ট্রাকচারের এই সিম্পল ডেসক্রিপশনটা হবে হচ্ছে এই সামথিং এলস। তার মানে নতুন একটা কপি ক্রিয়েট হচ্ছে আমার যতবার আমি এরকম করতেছি, একটা প্রপার্টি চেঞ্জ করতেছি। কিন্তু ক্লাসের ক্ষেত্রে কিন্তু সেটা না, ক্লাসের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমার প্রপার্টিটা চেঞ্জ করে আমাদের নতুন স্ট্রাকচার, নতুন একটা ক্লাস তৈরি হবে, অবজেক্ট তৈরি হয় না। তো এখন এই মিউটেটিং ওয়ার্ডটার যে সুবিধা সেটা হচ্ছে আমি যদি এটা কেটে দিই তাহলে দেখি কি হয়। তখন আমি যখন বলতেছি যে এই সিম্পল স্ট্রাকচারটাকে চেঞ্জ করতেছি, যখন আমি এটার সাথে কিছু একটা অ্যাড করতেছি, তার এই অ্যাড করার মানে কি, অ্যাড করার মানে হচ্ছে বেসিক্যালি আমি এটা করতেছি ইজ ইকুয়াল টু সিম্পল স্ট্রাকচার সিম্পল ডেসক্রিপশন প্লাস হচ্ছে অ্যাডজাস্টেড। তো এটা যখন আমি করতেছি তখন আসলে কি হচ্ছে, তখন আমার সেই ভ্যারিয়েবলটা, যখন যে প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে। আর প্রপার্টিটা চেঞ্জ হওয়া মানে কি, প্রপার্টিটা চেঞ্জ হওয়া মানে নতুন আরেকটা অবজেক্ট তৈরি করা, নতুন আরেকটা স্ট্রাকচার তৈরি করা। তো এটা তো হচ্ছে আহ, এটা হওয়ার মানে কি, মানে হচ্ছে পুরোটা আবার নতুন করে কপি হবে তাই না, তার মানে এই ফাংশনটাও কপি হবে। তখন একটা গোজামিল লেগে যাবে তাই না। কিন্তু যদি আমি হচ্ছে মিউটেটিং দিয়ে দিই, তখন আমি আর কি বেসিক্যালি কম্পাইলারকে বলে দিচ্ছি যে আচ্ছা দেখো আমি এটা মিউটেট করতেছি, যে মিউটেট মানে চেঞ্জ করা আর কি, যে আমি হচ্ছে নতুন করে বানাবো অ্যান্ড এই সেম ফাংশনটা আবার ওখানে যাবে, অ্যান্ড আমি এটা অ্যাকনোলেজ করতেছি যে হচ্ছে আমার এই সিম্পল স্ট্রাকচার চেঞ্জ করার কারণে আমার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি অ্যাকনোলেজ করতেছি। এটাই বেসিক্যালি হচ্ছে মিউটেটিং এর কাজ। মানে হ্যাঁ, অনেক মানে সিম্পলি বললে এটাই হচ্ছে মিউটেটিং এর কাজ, যেটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমাদের দেওয়া লাগে না, কারণ ক্লাসে তো হচ্ছে আমাদের নতুন করে কপি হচ্ছে না একটা। আচ্ছা তারপর বলতেছে যে add another requirement to example protocol. What changes do you need to make a simple class and a simple structure so that they still conform to the protocol? আচ্ছা যে এখানে একটা নতুন আহ, ইয়ে বানাইতে, নতুন একটা রিকোয়ারমেন্ট দিতে, let's say আমরা নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সামথিং, যেটা একটা ইন্টিজার হবে। তো এখন যদি এটা করি তাহলে আমাকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কনফার্ম করতে হবে। আচ্ছা গেট আর গেট সেট, আচ্ছা মনে হয় প্রত্যেকটা প্রোটোকলের গেটার থাকতে হয়। আচ্ছা গেট সেট দিয়ে রাখি। আচ্ছা তো তারপর আমি হচ্ছে এখানে, সেখানে এখানে কি ব্যাপার, এখানে মনে হচ্ছে যে স্পেসিং একটু ঝামেলা আছে। তো যেহেতু আমি করছি তাহলে আমাকে এটা কনফার্ম করতে হবে, তার মানে আমাকে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে সামথিং ইজ ইকুয়াল টু 5 4, আর এখানে দিয়ে দিই হচ্ছে, এখানেও স্পেসিং এর ঝামেলা আছে।
var something is equal to 5. তো নতুন রিকোয়ারমেন্ট অ্যাড করলাম, তারপর প্রত্যেকটাতে স্যাটিসফাই করলাম। আচ্ছা, তারপর বলতেছে যে নোটিস দ্যাট সেটা একটু বড় করি। Notice the user of the mutating keyword. Notice the use of the mutating keyword in the declaration of simple structure to mark a method that modifies the structure. হ্যাঁ, যেটা বললাম যে মিউটেটিং ওয়ার্ডটা আমি ইউজ করলাম, আমি কম্পাইলারকে বলে দিচ্ছি যে হ্যাঁ আমি জানি এটা মডিফাই হচ্ছে। The declaration of simple class doesn't need any of its method marked as mutating because methods on a class can always modify the class. হ্যাঁ, এটা তো আমরা জানি যে আমরা ক্লাসের মেথড দিয়ে আমরা প্রপার্টিজ মডিফাই করতে পারবো, কিন্তু কোনো একটা স্ট্রাকচারের মেথড দিয়ে যদি আমি প্রপার্টিজ মডিফাই করতে চাই তখন হচ্ছে আমাকে মিউটেটিং কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপর বলতেছে যে ইউজ এক্সটেনশন টু অ্যাভয়েড ফাংশনালিটি টু অ্যান এক্সিস্টিং টাইপ সাচ অ্যাজ এ নিউ মেথড অ্যান্ড কম্পিউটেড প্রপার্টিজ। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা ডার্টেল ছিল যে আমরা এক্সটেনশন ইউজ করব। তো এবার আমার এরকম হতে পারে যে ইন্টিজার তো একটা বেসিক্যালি ক্লাস বা স্ট্রাকচার কিছু একটা হবে। যদি আমরা চেক করি, ইন্টিজার হচ্ছে একটা স্ট্রাক্ট। তো এই স্ট্রাক্টার ভিতর তো অনেক প্রপার্টিজ আছে, যেমন আমি যদি হচ্ছে দেখি হচ্ছে 4 ডট, তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে 4 অবজেক্টের অনেক প্রপার্টি আছে। লেটস সে আমরা হচ্ছে নতুন একটা প্রপার্টি চাই, যে আমরা চাচ্ছি এটা একটা নতুন ফাংশন থাকবে প্রিন্ট ডেইজ, আর সে হচ্ছে ডেইজগুলো প্রিন্ট করবে এরকম। সো তখন আমরা যেটা করবো যে এক্সটেনশন কিসের উপর এক্সটেনশন করবো, আমরা ইন্টিজারের উপর এক্সটেনশন করবো। আর হ্যাঁ, তো এখন এটার উপর আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, ফাংশন প্রিন্ট ডেইজ। এটা যেটা করবে প্রিন্ট সেলফ ডেইজ। হ্যাঁ, এটা। তো এখন আমি যদি হচ্ছে 5.print days এটা রান করি, তাহলে আমি দেখবো যে 5 days আসবে আউটপুট। হ্যাঁ, 5 days আসতেছে। তো এই তো আমি মানে এক্সটেনশন ইউজ করার যেটা সুবিধা সেটা হচ্ছে যে 5-এর মধ্যে কিন্তু কোনো এরকম প্রপার্টি এরকম মেথড ছিল না, বা ইন্টিজারের মধ্যে এরকম কোনো মেথড ছিল না প্রিন্ট ডেইজ বলতে। কিন্তু যখন আমি এটাকে এক্সটেন্ড করতেছি একটা এক্সটেনশন দিয়ে, তখন আমি হচ্ছে এই এক্সট্রা একটা ফাংশন, এক্সট্রা একটা মেথড আমি হচ্ছে ওটাতে ইউজ করতে পারতেছি। তো এটাই হচ্ছে এক্সটেনশনের সুবিধা। এটা মানে অনেক সুন্দর ইমপ্লিমেন্টেশন আছে এগুলোর, যেমন ডার্টে একটা প্যাকেজ এরকম করে যে আমরা 5 minutes 6 seconds, এটা তো যদি আমি প্রোগ্রামিং এর ভাষা লিখতে চাই তখন হচ্ছে আমাকে একটা ডিউরেশন লিখতে হয়, ডিউরেশন তারপর হচ্ছে এরকম ফ্রম ডেট টু ডেট এরকম একটা লিখতে হয়, অনেক কাহিনী করতে হয়। কিন্তু আমরা এরকম করতে পারবো সেটা 5.m মানে হচ্ছে 5 minutes প্লাস 6.s মানে হচ্ছে 6 seconds, 5 minutes 6 seconds এরকম করে আমরা ডিউরেশন লিখতে পারবো খুব ইজিলি। তো এগুলো অ্যানিমেশনে খুব সাহায্য করে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা দেখি যে ইউ ক্যান ইউজ অ্যান এক্সটেনশন টু অ্যাড প্রোটোকল কনফরমেন্স টু এ টাইপ দ্যাটস ডিক্লেয়ার্ড এলসওয়্যার। আচ্ছা হ্যাঁ, আমরা চাইলে ওই এক্সটেনশনের মধ্যে প্রোটোকল অ্যাড করতে পারবো, মানে প্রোটোকলটাও অ্যাডপ্ট করতে পারবো আমরা এক্সটেনশন। আমরা ক্লাসে করতে পারি, স্ট্রাকচারে করতে পারি, ইনুমারেশনসে করতে পারি, এখন আমরা এক্সটেনশনসও করতে পারি। হ্যাঁ, তারপর or even to a type that you imported from a library or framework. আচ্ছা, এবং অন্য একটা টাইপকেও আমি ইম্পোর্ট করতে পারবো। Use an extension to add protocol conformance to a type. ও আচ্ছা, এক্সটেনশনটা আমি টাইপের উপরেও করতে পারবো, অথবা আমি মানে যে কোনো কিছুর উপর করতে পারবো আর কি। এটা মানে নট নেসেসারিলি একটা টাইপ হইতে হবে ইন্টিজার এরকম না। আমি যদি কাস্টম একটা ক্লাস বানাই ওই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করতে পারবো। এমনকি আমি যদি কোনো লাইব্রেরি ইম্পোর্ট করি, ওই ওই ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট করি, ওখানে যদি আমি কিছু এক্সটেনশন অ্যাড করতে চাই আমরা সেটাও করতে পারবো। তারপর বলতেছে যে এক্সপেরিমেন্ট, রাইট অ্যান এক্সটেনশন অন দ্য ডাবল টাইপ দ্যাট অ্যাডস অ্যান অ্যাবসোলিউট ভ্যালু প্রপার্টি। আচ্ছা, তো করা যায় এটা যেটা বলতেছে
যে আমি হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করবো ডাবলের উপর, আর এটার কাজ হবে হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি অ্যাড হবে। সো ফাংশন abs রিটার্ন সেলফ, যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তাহলে সেলফ, আর না হলে নেগেটিভ সেলফ। নন ভয়েড রিটার্ন, আচ্ছা সরি আমি এখানে এটা হচ্ছে ডাবল হবে, এটা দেখি নাই। তারপর আমি এখন চাইলে প্রিন্ট 5.0 ডট অ্যাবসলিউট ভ্যালু, এটা করতে পারবো। সেখানে নেগেটিভ দিই। এখন যদি রান করি দুইটাই 5 প্রিন্ট করবে। আচ্ছা ওয়েট, ও আচ্ছা, তার মানে আমাকে এরকম করতে হবে ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ এটাই। আচ্ছা তারপর বলছে ইউ ক্যান ইউজ এ প্রোটোকল নেম just like any other named type, for example to create you can use a protocol name just like any other named type. আচ্ছা তার মানে প্রোটোকলকে আমি ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো। এনি ওয়ার্ডটাই কি হবে এখানে? ফর এক্সাম্পল টু ক্রিয়েট এ কালেকশন অফ অবজেক্টস দ্যাট হ্যাভ ডিফারেন্ট টাইপস বাট দ্যাট অল কনফার্ম টু সিঙ্গল প্রোটোকল। আচ্ছা মানে আমার একটা প্রোটোকলকে অ্যাডপ্ট করছে অনেকগুলা কালেকশন, অনেকগুলা স্ট্রাকচার, ক্লাসেস, অ্যানিমেশনস অথবা অন্য কিছু। আচ্ছা তিনটেই তো আছে। তো কোনো একটা প্রোটোকল এগুলোকে sorry, এগুলো যদি ওই প্রোটোকলটাকে অ্যাডপ্ট করে তাহলে আমি, আচ্ছা আমি ওগুলার ডেটা টাইপ হিসেবে, একটা কমন ডেটা টাইপ হিসেবে আমি এই প্রোটোকলটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, দ্যাট অল কনফার্মস টু সিঙ্গল প্রোটোকল। হ্যাঁ ওই সিঙ্গল প্রোটোকলটাকে আমি হচ্ছে ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো। When you work with values whose type is a box protocol type, methods outside the protocol defined aren't available. আচ্ছা বুঝতে পারছি। তার মানে যদি হচ্ছে আমি এরকম করি, আমি যদি একটা প্রোটোকল ডিফাইন করি এ, ওটার মধ্যে লেটস আমি একটা ভ্যারিয়েবল রাখলাম এ, এটা একটা ইন্টিজার হবে এবং গেট সেট থাকবে। তারপর আমি যদি একটা ক্লাস ডিফাইন করি বি, যেটা কনফার্ম করবে এ কে, এবং এটার ভ্যারিয়েবল এ ইজ ইকুয়াল টু লেটস 5 দেই এবং আরেকটা ভ্যারিয়েবল দিলাম বি ইজ ইকুয়াল টু 4। এখন আমি যদি একটা ভ্যালু বানাই var x is equal to x any a is equal to b, এরকম যদি লিখে থাকে x এর ভিতর। আচ্ছা কেবলমাত্র a প্রপার্টিটাই আমি পাবো x এর মধ্যে, b প্রপার্টিটা পাচ্ছি না, কারণ x হচ্ছে একটা প্রোটোকল, মানে প্রোটোকল টাইপ থেকে আসছে, আর এই বিটা কিন্তু আমার এক্সট্রা ছিল। তার মানে আমি যখন হচ্ছে এক্স কে হচ্ছে এনি এ দিয়ে লিখবো, এনি প্রোটোকলকে সে যখন হচ্ছে তার ডেটা টাইপ হিসেবে নিবে, তখন ও কেবলমাত্র ওই প্রোটোকলের কি বলবো প্রপার্টিজ এন্ড মেথডস গুলো অ্যাক্সেস করতে পারবে, ক্লাসে গুলো করতে পারবে না। সো তার জন্য আমার এখানে এ আসতেছে, কেবল বি আসতেছে না। আর যদি আমি এখানে বি দিতাম তাহলে আমি যখন এখানে, তখন আমি এ বি দুটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা বুঝতে পারছি তাহলে। হ্যাঁ তারপর বলছে ইভেন দো দ্য ভ্যারিয়েবল প্রোটোকল ভ্যালিউজ হ্যাজ এ রান টাইম টাইপ অফ সিম্পল ক্লাস, আচ্ছা দ্য কম্পাইলার ট্রিটস ইট as the given type of example protocol. আচ্ছা বুঝতে পারছি, তার মানে রান টাইম টাইপটা হচ্ছে একদম নর্মাল আমাদের ক্লাস বা স্ট্রাকচার বা ইনুমারেশনই হবে, কিন্তু কম্পাইলার এটাকে ট্রিট করবে হচ্ছে প্রোটোকল হিসেবে। আচ্ছা বুঝতে পারছি। This means that you can't accidentally access methods or properties that the class implements in addition to its protocol conformance. Accidentally access methods or properties that the class implements in addition to, আচ্ছা সব এই যে এক্সট্রা যেসব মেথডস এন্ড প্রপার্টিজ রাখতেছি এখানে, ওগুলো আমি অ্যাক্সিডেন্টালি ইউজও করতে পারবো না, যেহেতু আমার কম্পাইলার এটাকে প্রোটোকল হিসেবে ট্রিট করতেছে। তার মানে আমার কম্পাইলেশন এরর দিবে যদি আমি ওগুলো নিতে চাই। আচ্ছা তারপর আমাদের আছে হচ্ছে এরর হ্যান্ডলিং। আচ্ছা আর বেশি নাই। এরর হ্যান্ডলিং
You represent errors using any type that adopts the error protocol. আচ্ছা, এরর প্রোটোকল আছে একটা, তার মানে অলরেডি ডিফাইন করা আছে মনে হয়। আমি যদি ক্লাস এ কে হচ্ছে আচ্ছা, এরর নামে একটা প্রোটোকল আছে, এ টাইপ রিপ্রেজেন্টিং অ্যান এরর ভ্যালু দ্যাট ক্যান বি থ্রোন। আচ্ছা, এরর প্রোটোকল দিয়ে আছে, ঠিক আছে। আর এটা কি কনফার্ম করতে হবে দেখি। নন ফাইনাল ক্লাস এ ক্যান নট কনফার্ম টু সেন্ডেবল ইউজ। আচ্ছা, ফাইনাল কি কিওয়ার্ড আছে? আচ্ছা, জাস্ট তাহলে একটা ভিতরে কি আছে আসলে? এরর প্রোটোকল সার্চ করি। উম, আচ্ছা, প্রোটোকল এরর, এইটা জাস্ট সেন্ডেবল আর কিছু লেখা নেই। উম, তাহলে আমার লাভটা কি হইলো প্রোটোকলকে? আচ্ছা, দেখি। হ্যাঁ, আমি যে কোনো একটা টাইপ যদি আমার এই এরর প্রোটোকলকে অ্যাডাপ্ট করে, তাহলে হচ্ছে হবে আমি সেটাকে আমি একটা এরর হিসেবে কাউন্ট করতে পারবো। হ্যাঁ, এরর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো সেটাকে। সেটা ইনুমারেশন হতে পারে, ইয়াও হতে পারে, ক্লাস হতে পারে, স্ট্রাক্ট হতে পারে, যে কোনো কিছু হচ্ছে সেটা। তারপর বলছে ইউজ দ্য টু থ্রো, আচ্ছা, ইউজ দ্য থ্রো কিওয়ার্ড আর কি, থ্রো কিওয়ার্ড টু থ্রো অ্যান এরর অ্যান্ড সেটা কি আমার কি ডার্ক মোড অন করে নাকি? না, কোনো পার্থক্য নেই। আচ্ছা, use throw keyword to throw an error and throws to make mark a function that can throw an error. আচ্ছা, তো আমি যদি একটা এরর থ্রো করতে চাই, আমি থ্রো কিওয়ার্ডটা ইউজ করব। আর থ্রো কিওয়ার্ডটা ইউজ করার জন্য আমাকে মনে হয় ফাংশনটাকে থ্রোস দিয়ে মার্ক করতে হবে। আহ, যেন যে হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে কল করবে, সে যেন জানতে পারে যে আমাকে এরর হ্যান্ডলিং করতে হবে, এর জন্য আমাকে ফাংশনটাকে মার্ক করে দিতে হবে থ্রোস হিসেবে। আচ্ছা, থ্রোস টু মার্ক দ্য ফাংশন that can throw an error. আচ্ছা, if you throw an error in a function, the function returns immediately, and the code that calls the function handles the error. আচ্ছা, তো এটা হচ্ছে ইমিডিয়েটলি এখানেই রিটার্ন করবে, এই লাইনে আর আসবে না আর কি। আচ্ছা, there are several ways to handle errors. One way is to use do catch. আচ্ছা, আমরা যেখানে দেখতে পাচ্ছি do catch block, কেন try catch? আচ্ছা, try এখানে ইউজ করছে আবার। Do catch, inside the do block you mark code that can throw an error by writing try in front of it. আচ্ছা, বুঝতে পারলাম। Inside the catch block, the error is automatically given the name error unless you give it a different name. আচ্ছা, experiment change the printer name to never has donor printer name. So that the send job to printer function throws an error. আচ্ছা, সো আচ্ছা, এখানে বলতেছে যে আমরা প্রিন্টার নেম যদি হচ্ছে নেভার হ্যাজ টোনার দিয়ে দিই, তাহলে তো এটা এরর শো করবে। তো তখন এটা হ্যান্ডেল হচ্ছে নাকি সেটা দেখার জন্য বলছে আর কি। তো সেটা সিম্পল জিনিস আসলে, বেসিক্যালি আমাকে আহ, উম, হ্যাঁ, আমাকে বেসিক্যালি এই এররটা থ্রো করা লাগতেছিল এখানে। হুম, আর হচ্ছে আর এখানে হচ্ছে আমাকে ওই টু ব্লকে হচ্ছে এটাকে ট্রাই করা লাগতেছিল, কারণ যেহেতু এখানে থ্রোস দেওয়া আছে।
তারপর বলতেছে you can provide multiple catch blocks that handle specific error. You can write a pattern after catch just as you do after case in switch. আচ্ছা, তার মানে এখানে হচ্ছে ওই কাহিনীগুলো হবে আর কি, আমরা যে সুইচ কেসে পড়ে আসছিলাম, যে লেট দিয়ে নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করে তারপর করতেছিলাম, সেটা এখানেও আছে আর কি, সেম। আচ্ছা হ্যাঁ, তো ভালোই। আচ্ছা, আমি স্পেসিফিক এররগুলো আর কি হ্যান্ডেল করতে পারবো। ওকে, তারপর এক্সপেরিমেন্ট অ্যাড কোড টু থ্রো অ্যান এরর ইনসাইড দ্য ডু ব্লক। What kind of error do you see to throw so that the error is handled by first catch block? What about the second and third blocks? হ্যাঁ, মানে আমাকে হচ্ছে বলছে যে এখানে এই টু প্রিন্টের ভ্যালুটা চেঞ্জ করে করে এবং এখানে নতুন হয়তো কেসেস অ্যাড করে প্রত্যেকটা আহ, প্রত্যেকটা ক্যাচ ব্লককে ট্রিগার করতে হবে একবার একবার একটা এরকম করে টাইম। আচ্ছা, তারপর বলতেছে যে another way to handle errors is to use try question mark। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। To convert the result to an optional if the function throws an error। ও আচ্ছা, এটা খুবই ভালো, যে আমার এই ফাংশনে যদি কোনো এরর দেয় তখন হচ্ছে এই ট্রাই কোয়েশ্চেন মার্ক যে কিওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে এই ভ্যালুটাকে নাল বানিয়ে দিবে, আর যদি কোনো এরর না দেয় তাহলে তো এররটা চলে আসবে আর কি, মানে এরর না দেয় তাহলে এটার আউটপুটটা এখানে চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, the specific error is discarded and the result is nil। আচ্ছা, নাল না, সরি, nil। Otherwise the result is an optional containing the value that the function returned। হ্যাঁ, তারপর একটা হচ্ছে differ। Use differ to write a block of code that's executed after all other code in the function। Mm, to write a block of code that's executed after all other code in the function। So function just before the function returns। আচ্ছা, তার মানে কি এই কোডটা হচ্ছে রিটার্নের আগে রান হবে এরকম। So the code is executed regardless of the whether the function throws an error। আচ্ছা, you can use differ to write a setup and cleanup code next to each other even though they need to be executed at different times। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা খুবই ভালো জিনিস, যে হ্যাঁ আমার এইটা রান হওয়ার পরেই হচ্ছে আমার ডিফার স্টেটমেন্টটা রান হবে, ডিফার ব্লকটা রান হবে জাস্ট রিটার্ন হওয়ার আগে। তো এটাতে হচ্ছে আমার ক্লিন আপের কাজটা হয়ে গেল। অ্যান্ড ফাইনালি জেনারিক্স বলতে হচ্ছে রাইট এ নেম ইনসাইড অ্যান অ্যাঙ্গেল ব্র্যাকেট টু মেক জেনারিক ফাংশন অর টাইপ। এটা জাস্ট মনে হচ্ছে সি প্লাস প্লাসের মতোই, আমি হচ্ছে একটা জেনারিক নাম দেবো একটা আইটেম, ওই আইটেমটা হবে একটা টাইপ রিপিটিং। তারপর হচ্ছে নাম্বার অফ টাইপস রিপিটিং। রিপিটিং কেন, এটা কি আলাদা নাম ইউজ করছে? আচ্ছা, এটা রিপিটিং কোনো কিওয়ার্ড না, জি, কালারটা দেখে মনে হচ্ছিল কিওয়ার্ড। আচ্ছা, তো হ্যাঁ, আইটেম হচ্ছে একটা জেনারিক টাইপ অ্যান্ড এটা রিটার্ন করে লিস্ট অফ আইটেমস। তো হ্যাঁ, যখন হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে আমার এই রিপিটিংটা হচ্ছে একটা রিপিটিং বা এখানে আইটেম হচ্ছে একটা স্ট্রিং, তখন এই আইটেমটা অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে আমার এই পুরো ফাংশনের মধ্যে যত জায়গায় আইটেম আছে সব জায়গায় স্ট্রিং বসাতো। তো এটাই আর কি বেসিক্যালি হচ্ছে। তারপর রেজাল্ট হচ্ছে একটা লিস্ট অফ স্ট্রিং হবে তাহলে, আর তারপর হচ্ছে আমি নাম্বার অফ টাইমসের উপর লুপ করব আর রেজাল্টটাকে অ্যাপেন্ড করব। আচ্ছা, ততবার হচ্ছে আমি আইটেমটা অ্যাপেন্ড করব এই লিস্টের মধ্যে, আর ফাইনালি হচ্ছে আমি ওই লিস্ট অফ স্ট্রিংটা রিটার্ন করব। তারপর বলতেছে ইউ ক্যান মেক জেনারিক forms of function and method as well as classes, enumerations and structures। আচ্ছা হ্যাঁ, enumeration করা possible। Use where before the body to specify a list of arguments, for example to require the type to implement a protocol, to require two types to be
the same or to require a class to have a particular superclass. আচ্ছা, মাথার উপর দিয়ে গেছে। বলতেছে যে আমি ওয়্যার ক্লজটা ইউজ করতে, ওয়্যার কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে ওয়্যার কই লিখছে, কিছু ওয়্যার এখানে কই গেল, use where right before the body, বডির আগে, to specify a list of requirements. কিছু রিকোয়ারমেন্টস আমি দিতে পারবো, যে আমার মনে হয় এটা বোঝাচ্ছে যে টি ডট এলিমেন্ট কে একটা ইকুইটেবল হতে হবে, আর টি ডট এলিমেন্টকে ইউ ডট এলিমেন্টের সমান হতে হবে, এরকম কিছু। আচ্ছা, list of requirements, for example, to require the type to implement a protocol. তো আচ্ছা, এটা মানে প্রোটোকল, যে আমাকে এই টাইপটাকে এই ইকুইটেবলকে ইয়ে করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। আর তারপর বলতেছে যে টু রিকোয়ার টু টাইপস টু বি দ্য সেম, দুইটা টাইপকে সেম হওয়ার জন্য, অর টু রিকোয়ার এ ক্লাস টু হ্যাভ এ পার্টিকুলার সুপার ক্লাস। এটা মনে হয় প্রোটোকল সুপার ক্লাস দুইটার জন্য ইউজ হয় এই কলনটা। আচ্ছা, তারপর হচ্ছে কোড লিখছে, সে এক্সপেরিমেন্ট মডিফাই দ্য এনি কমন এলিমেন্ট ফাংশন to make a function that returns an array of elements that only two sequences have in common. সেটার কাজ কি? এনি কমন এলিমেন্ট হচ্ছে একটা সিকোয়েন্স হচ্ছে টি, একটা সিকোয়েন্স হচ্ছে ইউ, তারপর হচ্ছে এটা একটাকে লেফট হ্যান্ড সাইড, এটাকে রাইট হ্যান্ড সাইড বলতেছে, আর হচ্ছে রিটার্ন করবে বুলিয়ান যদি কোনো কমন এলিমেন্ট থাকে। তারপর হচ্ছে ওপেন স্কোয়ার লুপ চালাচ্ছে, যদি সেম হয় কোনো দুইটা তাহলে হচ্ছে ট্রু দিচ্ছে। বেসিক্যালি প্রত্যেকের সাথে প্রত্যেকটা কম্পেয়ার করতেছে, সেম হলে ট্রু আর না হলে ফলস। আচ্ছা, ফাংশন টু মেক এ ফাংশন দ্যাট রিটার্নস অ্যান অ্যারে অফ এলিমেন্টস that any two sequences have in common. আচ্ছা, এটা তো দেওয়া যায়। তো আচ্ছা, এটা বুলিয়ান রিটার্ন করবে না, তার মানে এটা রিটার্ন করবে হচ্ছে অ্যারে অফ, হ্যাঁ টি এলিমেন্ট অবশ্যই, কারণ হচ্ছে যে হ্যাঁ অ্যারে অফ টি এলিমেন্ট, কারণ হচ্ছে আমার এই সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই টি আর ইউর মধ্যে, সেগুলোই তো আমি রিটার্ন করবো, সেগুলো একটা নতুন অ্যারে রিটার্ন করবো। তো আমরা এখানে নতুন একটা অ্যারে ডিফাইন করতে পারি, এটা হবে হচ্ছে var, আর রেজাল্ট হচ্ছে চলে আসছে, আর যদি দুটা সমান হয় তখন হচ্ছে আমি রেজাল্ট ডট অ্যাপেন্ড, এখানে যে কোনো এলএইচএস আর এইচএস একটা দিলেই হচ্ছে এলএইচএস আইটেম, আর ফাইনালি আমি হচ্ছে রিটার্ন করবো রেজাল্ট। আচ্ছা, তো এখন আমি যদি হচ্ছে প্রিন্ট করি, তাহলে 3 আসার কথা, 3। ওকে, writing t equitable is the same thing as writing t dot dot where t equitable. Oh, আচ্ছা, এটা হচ্ছে মানে এখানে টি সিকোয়েন্স যেটা লিখছে এটা আমি পরেও লিখতে পারতাম, ওয়্যার এর পরেও লেখা যেত। তো এটা ছিল আমাদের ডকুমেন্টেশন। হ্যাঁ,